ওভার শেষ হতেই সবাই নিলয়ের কাছে আসে, অবাক হয়ে প্রশ্ন করে, ভাই এটা কি বল ছিল? এত গতি কিভাবে ছিল? এতটা গুড লেন্সের বল দেখিনি, কিভাবে মারবে ব্যাটসম্যান এই বল? নিলয় কোনো জবাব দেয় না। দ্বিতীয় ইনিংসের জন্য মাঠ থেকে উঠে আসে। তারপর, আরে তুমি যে এত ভালো বলও করো, তা তুমি কেন আগে বল করনি? এমনি। আগে বল করলে ওরা এত রান করতে পারতো না। এত রান্না করলে খেলবো কি? মানে? হি হি হি, কিছু না। রিশানরা 191 রানের টার্গেট দিয়েছে। শেষ ওভারে 1 রানও নিতে পারেনি রিশানরা, কারণ শেষ ওভারে নিলয় বল করেছে। নিয়া এসে প্রশ্ন করে নিলয়কে। ফাহিম আর নেহা মিলে ওপেনার পাঠায়। দুজনে 3 ওভারের মধ্যে 30 রান করে আউট হয়ে আসে। ফাহিম নামে তখন। ফাহিম খেলতে থাকে, তবে রান রেট অনেক পিছিয়ে যায়। ফাহিম নিজে 5 ওভার খেলে 20 রান করে। এভাবে খেলা চলতে থাকে। 10 ওভার শেষে নিলয়ের দলীয় রান সংখ্যা দাঁড়ায় 100। 5 ওভারে রান লাগবে এখনও 91। লাস্ট উইকেট বাকি, মানে নিলয় এখনও নামেনি। ক্রিজে আছে লিমন। নতুন ওভার অর্থাৎ 11তম ওভারে বল করতে আসছে রিশান। নিলয় যখন ক্রিজে আসবে তখন রিশান নিলয়ের কাছে এসে বলে, তুই তো নাদান পোলা, নেহার অন্যটা নিতে পারলি না রে। তোর তো নেংটু হয়ে ঘুরতে হবে। এই যে দেখ নেহার ঠোঁটটা কতটা কিউট, আজকে ওই ঠোঁটে আমি চুমু দেব রে। নেহার জায়গাতে তোর বোন থাকলেও আর ফিলিংসটা পেতাম। শালা কাট আউট। নিলয় রাগী চোখে তাকালো রিশানের দিকে। রিশান জিভ বের করে গালি দেয় নিলয়কে। নিলয় কিছু না বলে চলে আসতে যাবে, তখনই রিশান পা বাড়িয়ে দেয় নিলয়ের পায়ের দিকে। নিলয় রিশানের পায়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সবাই হাসতে থাকে। নেহা আর ফাহিম বসে আছে চেয়ারে মাঠের বাহিরে। ফাহিম বলে, সরি নেহা, তোর জন্য কিছু করতে পারলাম না। চুপ থাক। বল খাইয়েছিস, রান করতে পারলি না। ম্যাচ তো শেষ, বাদ দে। নিলয় নেমেছে, দেখি কি হয়। রিশানের পায়ে ধাক্কা পড়ে গেল, আর রিশান যে গতিতে বল করছে তাতে নিলয়ের বলটা আউট এক বলে। নেহা চুপচাপ খেলা করতে থাকে। নিলয় স্টাম্পের কাছে আসলো। রিশান দৌড়ে আসে বল করতে। অনেক স্পিডে বল ছুঁড়ে রিশান, আর তখনই নিলয় একটু পিছুয়ে এসে স্ট্রেট সোজা ব্যাট তুলে দেয়। 1 বলেই একটা 6। নেহা তো লাফ দিয়ে উঠল। সবাই তো অবাক নিলয়ের প্রথম বলে 6 মারার স্টাইল দেখে। রিশান পুরো হতভম্ব। রিশান গুড লেন্সের বল দিয়েছিল, কিন্তু সেটা যে এতটা জোরে 6 মারবে নিলয় কখনো রিশান ভাবেও নি। রিশান এবার বাউন্সার পারে। নিলয় রুম বানিয়ে ওফে ছক্কা হাঁকায়। গ্যালারিতে তখন পুরো নীরবতা ভর করেছে। নিলয়ের ব্যাটিং স্টাইল দেখে তো ওপাশে লিমন, ফাহিম আর নেহা অবাক। রিশানও কি কম অবাক হয়েছে? নিলয়ের চোখে রাগের প্রতিচ্ছবি। রিশান তাকে রাগিয়ে দিয়েছে। রিশান বল করতে থাকে আর নিলয় পরপর 6 মারতে থাকে। 5 বলে 5টা 6 মারছে নিলয়। রিশানের ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটার এমন নাকানি চুবানি খাইয়ে দিয়েছে। পুরো ভার্সিটি তো নিলয়ের 6 মারা স্টাইল দেখে চিৎকার করা শুরু করেছে। লাস্ট বল নিলয় ক্রিজে, বোলার রিশান। নিলয়ের দিকে এগিয়ে আসে লিমন, মিনমিন গলায় বলে, মানে আসলে তুমি এত ভালো খেলো কখনো জানতাম না। লাস্ট বলে কি সিঙ্গেল নেব? ও পাশে গিয়ে দাঁড়াও। 11তম ওভারের শেষ বল। নিলয় সেটাও ছক্কা হাঁকিয়ে দেয়। 6 বলে 6টা 6 মেরে নিলয় তখন দর্শকদের আগ্রহের শীর্ষে চলে গেছে। 12তম ওভারে লিমন আসে ক্রিজে। প্রথম বল ডট খেলছে সে। পরের বলে নিলয়কে
সিঙ্গেল দিয়ে এপাশে আসে, ওপাশে নিলয়। নিলয় দাঁড়িয়ে প্রথম বলে 4 মারে। এভাবে খেলতে থাকে নিলয়। 1 ওভারে আর লাগবে 20 রান। লিমন আছে ওপাশে, প্রথম বলে সিঙ্গেল দেয়। 5 বলে লাগবে 19 রান। লাস্ট ওভার করছে রিশান। রিশান একটা ইয়র্কার মারে। নিলয় ডিফেন্স করে। চাইলেই 2 রান নিতে পারে নিলয় দৌড়ে, কিন্তু নিলয় লিমনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। 4 বলে তখনও 19 রান দরকার। রিশান আবার ইয়র্কার মারতে যায়, তখনই নিলয় উঠে এসে সেটা ফুল টস বানিয়ে 6 মেরে দেয়। এভাবে পরপর 2 বলে 2টো 6 মারে। ম্যাচ তখন 2 দলের সেম রানে এসে দাঁড়িয়েছে। পুরো গ্যালারি তখন নিলয় নিলয় বলে চিৎকার শুরু করে দিয়েছে। রিশান বল করে। রিশান উত্তেজনায় নো বল দিয়ে বসে। নিলয় সেটাও 6 মেরে দেয়। নিলয়ের টিমমেটগুলো দৌড়ে আসে নিলয়ের দিকে। হেসে নিলয়কে ধরে মাথার উপরে তুলে নাচাতে থাকে। নেহা কেঁদে ফেলে নিলয়ের এমন ম্যাচ দেখে। যাকে তারা পাত্তা দিত না, সেই নিলয় আজকে দেখিয়েছে ক্রিকেট খেলা কাকে বলে। নিলয় নেহার হাত ধরল, রিশানের কাছে এসে দাঁড়ায়। 2 জন ছেলেকে দৌড়ে গিয়ে নেহার ওড়নাটা আনে। নিলয় নেহার গায়ে ওড়না পরিয়ে দেয়। নিলয় বলে, নেহাকে সরি বলো এখনই। আচ্ছা সরি। মাটিতে বসো, মাথা নিচু করে নেহার পায়ের দিকে তাকিয়ে সরি বল। এই সরি বলছি না, এখন যা। তোকে আমি সরি বলতে বলেছি না, সরি বল। পারবো না, যা এখান থেকে। তোকে যেটা বললাম সেটা কর। করবো না। কি করবি তুই? রিশান কথাটা শেষ করতেই নিলয় রিশানের টি শার্টের কলার চেপে ধরল। এক টান দিয়ে সোজা নেহার পায়ের কাছে নিয়ে আসলো রিশানকে। গলা চেপে ধরে হাত ধরে নেহার পায়ের কাছে রাখলো। নিলয় রেগে বলে, এবার সরি বল। সরি নেহা, আমাকে মাফ করে দাও। লিমন ভিডিও করো। নিলয়, ভালো হচ্ছে না বলে দিলাম। চুপ, আজকে তোরা একটাও কেউ কথা বলবি না। বেশ কিছু সময় এমন চলল। নিলয় ওদেরকে ছেড়ে দেয়। রিশান চলে যাওয়ার আগে নিলয়কে বলে, তোকে কি করব তুই নিজেও জানিস না। নিলয় মুচকি হাসে। রিশান চলে যায় ভার্সিটি থেকে। ভার্সিটি থেকে বের হতেই রিশানের ভাই রাজের কল। রিশান রিসিভ করে না। রাজ কয়েকবার রিশানকে কল করে না পেয়ে আকাশকে কল করে। হ্যাঁ ভাইয়া বলেন। রিশান কই? ওরে ফোন দি ধরে না কেন? ভাইয়া রিশান আছে, তবে কথা বলা মনে নাই। মানে কি? কেন, কি হয়েছে? ম্যাচ হারছিস নাকি? সব ঠিক আছে? না ভাইয়া, কিছুই ঠিক নেই। ম্যাচ তো হারছেই, সাথে আমাদের অপমান করছে তো। শেষে জুনিয়র ক্যাপ্টেন নিলয় রিশানের টি শার্টের কলার ধরে মেয়েদের পায়ে হাত দিয়ে মাফ চাইছে। এখন রিশান রেগে আছে, সেটা ভিডিও করেছে এবং ভার্সিটির গ্রুপেও পোস্ট করেছে। ওরা সব মিলে রিশান আর আমাদের অপমান করেছে। নিলয়, কি জুনিয়রদের এত বড় সাহস? ওর ছবি দে, আমি উঠিয়ে নিয়ে আসি। তারপর ওকে যে কি করব সে নিজেও জানে না। ভাইয়া, আমার ব্যাপারে আমাকে করতে দাও। হ্যাঁ, আমি ওকে উঠিয়ে আনবো, তবে শুধু তুমি বলো কোথায় আনবো, আর তুমি সেখানেই থাকবা, বাকিটা আমি দেখে নেব। আপনাকে অপমান করার সাহস আমাকে বেজ্জতি করেছে নিলয়, সব কিছু তো আমাকে দেখাতেই হবে। আচ্ছা তাহলে একটা কাজ কর, ঢাকা সিটির যে অন্ধকার ব্রিজ আছে না, পরিত্যক্ত, ওই ব্রিজের নিচে নিয়ে আসবি। আমরা আসছি। রাজ কল কেটে দেয়। রিশান রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। সুজন বলল, ভাই থাকলে আমরা কখন কি করব? আজ রাতেই ওর মেসে গিয়ে ওর রুমের সব কয়টারে তুলে আনবি, মুখে কাপড় বেঁধে আনবি, কেউ যেন টের অবধি না পায় কই নিয়ে যাচ্ছে। শালাদের আধা মরা করব, আমাকে সবার সামনে অপমান, বুঝবে ওরা। আচ্ছা তুই মাথা ঠান্ডা কর, সব হবে আজ রাতে, চিন্তা করিস না, প্ল্যান মাফিক সব হবে। ওরা চলে যায় ওদের মতো করে। নিলয়কে নিয়ে পুরো ভার্সিটি তখন উল্লাসে ফেটে পড়েছে। এমন ক্লাসিক ব্যাটসম্যান ন্যাশনাল টিম ছাড়া খুব কম দেখা যায়। নেহা তো নিলয়ের প্রতি অনেক ইমপ্রেসড। সবাই যখন নিলয়কে নিয়ে ব্যস্ত, তখন নিলয় ফোনে কি যেন করছে। জীবন স্যার আসে নিলয়ের কাছে। স্যার বলে, বাচ্চাদের সাথে এমন হিংসা খেলাধুলা না করলেও হতো। হি হি হি।
বাচ্চারা বড় হয়ে গেছে স্যার। জীবন স্যার মুচকি হেসে চলে যায়। নিলয় তার ব্যাগগুলো ব্যাগে ঢুকিয়ে নিজের মতো চলে আসতে থাকে। হঠাৎ পিছন থেকে কে যেন ওর ব্যাগ টেনে ধরে। নিলয় ঘুরতেই দেখে নেহা দাঁড়িয়ে। নেহা প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? আজকে আমাদের পার্টি, সেই পার্টিতে তুমি স্পেশাল গেস্ট। না, আমার পার্টি ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? কালো রাত, অন্ধকার, ঝড় বৃষ্টি, শকুনের ডাক, লাল তাজা রক্ত, আত্মচিৎকার, হিংস্রতা, কুকুরের ডাক, পচা গলা গন্ধ। এই থামো থামো, এসব কি জঘন্য কথা বলো তুমি? তোমার মতো একটা ইনোসেন্ট ছেলে এসব পছন্দ নাকি? ধুর, কি সব বলো। হি হি হি। সাপ সবসময় ব্যাঙকে খায়, কিন্তু ব্যাঙ যে সাপ খায় এটা অনেকেই জানে না। উফ, এইসব কথা রাখো তো। তোমার এসব পছন্দ না, তোমার কবিতা পছন্দ। তুমি আসলে কি? আমি এক আন্দোলনের শেষে থাকা বোকাশোকা মানুষ, যার সারা জীবন সঙ্গে ছিল বেহমিয়ান নিঃসঙ্গতা। কপালের উনুনে বাস্ত জেরিমির বেহালা। পৃথিবীর কাছে আমি এক প্রকার ক্ষুধা। 4 ইঞ্চির চৌকোয় মাথা পেতে চিবিয়ে খাই কবিতা। বলা যায় আমি উন্নত জাতের শুয়োর। মগজে অনিয়ম পেঁচিয়ে খিলে খাই কবির পাকস্থলী। নিলয়, দেখো, আমি এসব কথা বুঝি না। তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন অনেক হাসি এসেছিল, কেননা তুমি একদমই বাচ্চাদের মতো আবুল বলদ গোছের একজন। পড়াশোনা পারো না, খেলাও পারো না, এমন কিছু। কিন্তু তুমি সব ধারণা পাল্টে দিলে। তুমি আসলে কে? বললাম তো আমি কে। বলতে পারো আমি একটা যাযাবর, যে হিংস্রতা প্যাকেট থেকে মাঝে মাঝে রক্ত বের করে তৃষ্ণা মেটায়। সেই রক্তের স্বাদ মিঠা নয়, বরং বীভৎস নোনতা স্বাদের। দেখা হবে হঠাৎ করে, আমাকে ভালোবেসে ফেলো না তুমি। নেহা চমকে ওঠে নিলয়ের কথাগুলো শুনে। নিলয় আর দাঁড়ায় না সেখানে, হন হন করে হাঁটা শুরু করলো। নেহা নিলয়ের কথাগুলো বোঝার চেষ্টা করে, কিন্তু এসব যেন নেহার মাথার উপর দিয়ে গেছে। নেহা কেবল নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তবে নেহা নিলয়ের শেষ কথাটা ঠিকই বুঝতে পেরেছে, আর এতে নেহা আরও বুঝে যায় নিলয় বলদ নয়, নিলয় খুবই বুদ্ধিমান একজন। সে নিলয়ের প্রতি ইমপ্রেস, অথচ নিলয় তাকে ভালোবাসতে বারণ করলো। নেহা কি তবে সেই দিকেই যাচ্ছে? মানে নিলয়কে কি সে ভালোবেসে ফেলেছে? কিরে, তোর চ্যাম্পের কি খবর? কথা হলো, আসবে পার্টিতে? জানি না, বুঝলি ফাহিম, নিলয় অনেক রহস্যময়। সে যতটা নিজেকে সহজ করে দেখাচ্ছে আমাদের সামনে, সে কিন্তু আসলেই সহজ নয়। নিলয় যেন মনে হচ্ছে অন্য কিছু। আমারও তাই মনে হয়। দেখলি না জীবনের স্যারের সাথে কত খাতির, অথচ এইখানে আসছে মাসখানিকও হয়নি। এরই মধ্যে জীবনের স্যার তার জন্য ক্লাসও এসে গেছে। এর মানে কি? আবারও প্রথম সে ভাব নিল কিছুই পারে না, কিন্তু পরে দেখ সে ভার্সিটির টপ স্টুডেন্ট, খেতাব পেয়ে গেছে। আর আজকে তো ক্রিকেট ম্যাচের কথা কি বলবো, মনে হচ্ছে কোনো অস্ট্রেলিয়ান প্লেয়ারের খেলা দেখলাম, যে 1 ম্যাচ আর্মি হয়ে ম্যাচ বের করে এনেছে, কিন্তু সে প্রমাণ করেছিল সে হাবাগোবা, কিছুই পারে না। কথা বলে যা বুঝলাম সে বেশ রহস্যময়। তাহলে চল আমরা ওর রহস্য খুঁজে বের করি। তবে একটা আমার প্ল্যান আছে, নিলয়ের সাথে বন্ধুত্ব করব, তারপর দেখা যাক কি হয়, আস্তে আস্তে জানতে পারবো। এসব বাদ দে, এখন চল পার্টির আয়োজন করি। ওরা আবার সবার কাছে চলে যায়। নিলয় চলে আসে তার মতো করে। নওশেদ সাহেব চেয়ারে বসে আছে, হাতে একটা সিগারেট। নওশেদ সাহেবের সামনে একটা ছেলে দাঁড়ানো, কাচের জানালা দিয়ে রাতের শহরটা দেখছে। নওশেদ সাহেব নীরবতা ভেঙে ছেলেটাকে বলল, বললে না তো তোমার কি লাগবে? হা হা হা। কবর থেকে উঠে আসা এক রক্তচোবা নতমুখ হয়ে চেয়ে চেয়ে দেখছে জ্বলন্ত অগ্নিশিখা। আফ্রিকানদের ভাষায় যাকে মানিয়েছে বেশ। হায় ঈশ্বর, এ কি ভীষণ তোকর ধ্বংসস্তূপ। মানে কি? আমি রাজত্ব চাই, যা আপনি দিতে পারবেন না। দেখো, এইসব পাগলামি ছাড়ো, তুমি একটু বোঝার চেষ্টা করো। সব কিছু এত সহজে হয় না। আমার কোমরে গোজা পিস্তল, সেটা নিয়ে পিছনে টেনে গুলি রিলোড করে আপনার বাম পাশের হাড় সোজা 60 করে গুলি করাটা তো সহজ, তাই না? নওশেদ সাহেব চমকে ওঠে। ছেলেটা ঘুরে তাকায় নওশেদ সাহেবের দিকে। নওশেদ সাহেব ভয় পেয়েছে, চেহারায় তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেটা দেখে ছেলেটা বলে,
আধুনিকতার ভঙ্গিতে বয়ে চলা বৃষ্টিও কত সাবলীল। বৃষ্টির ঘ্রাণ থেকে প্রথম স্পর্শের মুগ্ধতায় পৃথিবীর শুরু থেকে কত মানুষ আদিমতম এই প্রাকৃতিক সৌন্দর্যকে অসংখ্য কবিতায় সুন্দর নামের স্থানের পাশে সঠিক বানানে বসালেন। বৃষ্টি, প্রীতি আর স্টকহোম সিনড্রোম আদতে একই শব্দ। এখানে পুরো পাড়া জুড়ে থাকা হলদে মরিচপাতির নিচ দিয়ে লাশবাহী গাড়ি ঢোকে নিঃশব্দে। শীতের বাতাস বয়, তবে 25 ডিগ্রির এই বাতাসে শীত লাগে না। এই সৌন্দর্য দেখে শুধু চ্যাপনিলের কথা মনে পড়ে। এই ভদ্রলোকের কাছে এসব সৌন্দর্যের মানে ছিল নর্দমায় ভেসে বেড়ানো একটা গোলাপ ফুল। অথচ কত শত দিন তিনি হাসি মুখে নুন খেয়ে বাঁচলেন, খালি পায়ে কত শত পথ পাড়ি দিলেন। জীবনের সৌন্দর্য আসলে মায়ের মতন প্রায় প্রতিটা দিনই আলাদাভাবে বাঁচতে শেখায়। জীবন উপভোগ করুন। বাই। ছেলেটা কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে যায়। নওশেদ সাহেব আরও একটি সিগারেট জ্বালায়। ঘেমে গেছে তিনি। তারপর নেহা বিকেলের পার্টি শেষ বাড়িতে এসেছে। নেহার গলায় পুরনো ওড়না পেঁচানো। নীরব সেটা দেখে প্রশ্ন করল, কিরে, সকালে গেলি অন্য ওড়না পরে আসলি আরেকটা পরে, কি ব্যাপার? ভাইয়া, আমরা ম্যাচ জিতে গেছি। বলিস কি? কেমনে? ভাইয়া, ওই নিলয় ছেলেটা আছে না, সে যে ক্রিকেট খেলতে পারে, আমি শিওর তুমিও ওর কাছে হেরে যাবা। তুই যে বললি ও ব্যাটই ধরতে পারে না ঠিক মতো। আসলে সে রহস্য রেখেছিল আমাদের কাছে, কিন্তু ওর ব্যাটিং স্টাইল দেখে তো মনে হয়েছে সে সাধারণ কোনো খেলোয়াড় নয়, বরং সে একটা প্রফেশনাল ক্রিকেটার। উফ, কি শট! 5 ওভারে 90 রান সে একাই করে দিয়েছে। আর এত বড় বড় 6 আগে দেখিনি। 2টো ট্যাপ টেনিস বল ফেটে দিয়েছে। আর বলও করেছে নিলয় মারাত্মক। পুরো পাগল করা খেলা করেছে সে। তাই নাকি? তবে তো নিলয়ের খেলা দেখতে হবে। দেখিও, তুমিও ফ্যান হয়ে যাবা। ওড়না ফেরত পেয়েছি, এখন অনেক খুশি। চা রেস্ট কর। নীরবের কথা শেষ হতেই নেহা দৌড়ে রুমে আসে। রুমে এসে বিছানায় গা এলিয়ে দিতেই নিলয়ের কথা মনে পড়ে। মনে মনে নেহা বলে, ইস, ছেলেটা কত ইন্টারেস্টিং। যদি ওর নাম্বারটা নিতে পারতাম। বেশি ভাব নিচ্ছে ও। বাট আমার কেন ওর কথা মনে পড়ছে বারবার? জাদুকর নাকি ও? লিমন, হৃদয় আর মুস্তাক বসে আছে ম্যাচে নিজেদের রুমে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ আসে। নিলয় বলে, হৃদয় দেখ তো, মনে হয় নিলয় আসছি, জলদি খুলে দে। আচ্ছা। হৃদয় গিয়ে দরজা খুলল। সাথে সাথে হৃদয় নাকে রুমাল চেপে ধরে কয়েকটা ছেলে আর বাকি কয়েকজন রুমের মধ্যে প্রবেশ করে। সবার মুখে কালো রুমাল বাঁধা, কেবল চোখ দুটো দেখা যাচ্ছে। হাতে একটা করে ধারালো অস্ত্র আর পিস্তলও আছে। লিমনরা উঠে দাঁড়ায়। সে বলে, কি তোমরা কি এভাবে রুমের মধ্যে ঢুকছো কেন? লিমনের কথা শেষ হতেই একজন এসে লিমনের হাতের কবজি সোজা স্টিক দিয়ে খুব জোরে বাড়ি দেয়। লিমন ব্যথা আর যন্ত্রণায় কোকিয়ে ওঠে, ছিটকে পড়ে যায়। মুস্তাক বলে, আপনারা লিমনকে মারলেন কেন? কে আপনারা? মুস্তাককেও সাথে সাথে পেছন থেকে একটা ছেলে লাথি দেয়। সব কয়টাকে ফ্লোরে ফেলে আচ্ছা মতো পেটাতে থাকে। হঠাৎ ওদের মধ্যে একজন মুখ থেকে রুমাল সরালো। লিমন দেখে এটা রিশান। রিশানকে দেখে সে অনেক ভয় পায়। রিশান যেমন খারাপ তেমনি চরম বেয়াদ্দপ। যাকে মারবে তাকে খারাপভাবেই মারবে। লিমন ভয়ে বলে, আপনি মানে আপনারা এখানে কেন এসেছেন? আর আমাদের এভাবে কেন মারছেন? চুপ কর শালা। নিলয় কোথায়? আমি জানি না, এমনকি এরাও জানি না ও কোথায়। সত্যি বলছি। মিথ্যা বলিস না লিমন। আর তোরা 3 জন ভিডিও করেছিলি আমার, তাই না? চল, আজকে তোদের ভিডিও তোদের পার মধ্যে ঢুকিয়ে দিব। আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দেন। এমন সময় কে যেন হেঁটে ওদের রুমের দিকে এগিয়ে আসছে। পায়ের শব্দ শুনতে পায় সবাই। রিশান রুমের লাইট অফ করে চুপচাপ বসে থাকে। যে হেঁটে আসছিল সে হলো নিলয়। নিলয় রুমে এসে দেখে অন্ধকার রুম। ঘরের লাইট অন করতেই পেছন থেকে সুজন লিমনের মাথায় গলা অবধি কাপড় পরিয়ে দেয়। যেমন কাপড় ফাঁসির আসামিকে পরানো হয় ঠিক অমন কালো রঙের কাপড়।
নিলয়কে কাপড় পরানোর সবাই মিলে নিলয়কে মারতে থাকে। একটা সময় দুজন এসে নিলয়ের মাথায় জোরে বাড়ি দেয় একটা হকি স্টিক দিয়ে। নিলয় মাটিতে পড়ে যায়। আকাশ সবার মুখের ভিতর দিয়ে কান পরাপর চিকন করে কাপড় বেঁধে দিল। সবাইকে ধরে গাড়িতে করে নিয়ে যায়। গাড়ি চলছে তার গতিতে। গাড়ির পিছনের ট্রলিতে 4 জন মরার মতো করে পড়ে আছে। ঈশানরা ওদের 4 জনকে নিয়ে একটা ভাঙা ব্রিজের নিচে আসলো। ব্রিজটা এখন পরিত্যক্ত, কিছুটা মাটির নিচে চলে গেছে বলা যায়। এখান দিয়ে আগে ছোট নদী ছিল, কিন্তু এখন সেই নদী ভরাট হতে হতে ব্রিজটা এখন প্রয়োজন পড়ে না। ব্রিজের এক পাশের দিকে আটকানো আছে বিশাল মাটি দিয়ে, আরেক পাশ খোলা। তবে সেখানে রাজ দরজা লাগিয়ে আটকে দিয়েছে। এখানে রাজের সব ধরনের অস্ত্র আর সিক্রেট কাজ চলে। বেশ কিছু সময় পর রিশান নিলয়দের ব্রিজের সামনে নিয়ে আসলো। রাত তখন 11টা বাজে। রাজকে ফোন করে রিশান। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? আমি নিলয়কে তুলে এনেছি। শালাকে আজ মেরে ফেলবো একদম। না না, এটা তুই এখন করিস না, আগে আমি আসি। তুই বেঁধে রাখ ওকে, বাকিটা আমি এসে দেখবো। কখন আসবা তুমি? আমি একটা কাজে আটকা পড়েছি, আসতে লেট হবে। ওরা কথা না বলে চুপচাপ রাখবি। চিন্তা নেই ভাইয়া, সবাই অজ্ঞান হয়ে পড়ে আসে, তুমি জলদি এসো। নিলয় ফোন কেটে দেয়। দ্রুত গাড়ি থেকে নেমে 10 জন ছেলে মিলে ওদের 4 জনকে নিয়ে আসে ভেতরে। ব্রিজের নিচটা এখন যেন ছোট ঘর হয়ে গেছে। মাথার উপর দুটো 100 ওয়াল্টের হলুদ রঙের বাল্ব জ্বলছে। হৃদয় লিমন আর মুস্তাককে ফ্লোরে শুয়ে দিছে, হাত আর পা বেঁধে। নিলয়কে চেয়ারে বসিয়ে চেয়ারের পায়ের সাথে নিলয়ের পা বেঁধে দেয়। হাত পেছন দিয়ে নিয়ে বেঁধে দিল। নিলয় মাথা নিচু করে থাকে, কারণ তার এখনো জ্ঞান ফেরেনি। নেহাল লিমনকে কল দেয়। নিলয়ের নাম্বারটাও নেওয়ার জন্য নেহাল লিমনকে কল করেছে, কিন্তু লিমন নেহার কল রিসিভ করে না। কল বারবার বেজেই চলেছে। নেহা বিরক্ত হয়, হৃদয়কে কল দেয়, কিন্তু সেও রিসিভ করে না। ওদের কাউকেই নেহা পায় না। বিরক্তি ভাব বেড়ে যায় ওর। এক টানা সবাইকে কল দিয়ে সে পায় না। রাগে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে নেহা শুয়ে পড়ে। রাত 2টা বাজে। নিলয়ের জ্ঞান ফিরেছে। মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে ওর। কিছুই টের পায় না নিলয়। কালো অন্ধকার সব দিক বুঝে ফেলে। ওর মাথার উপর দিয়ে কালো কাপড় বাঁধা হয়েছে। সে বসা থেকে উঠতে যাবে, তখন অনুভব করে তার হাত আর পা বাঁধা আছে। নিলয় কিছু বলতে গিয়েও শব্দ বের হয় না, বেশ টাইট করে বাঁধা কাপড়টা। হঠাৎ কানে এলো দরজা খোলার শব্দ। লোহার রডের গেট টেনে খুলছে কে যেন। রাজ এসেছে। রিশান যে দরজা খুলে দেয়, তারপর নিজের ভেতর থেকে দরজা আটকে দেয়। একটা ছোট্ট ব্রিজের নিচে প্রায় 30 জন লোক। 3টা ছেলে এক কোণাতে ভয়াত্মক দৃষ্টি নিয়ে কাচুমাচু হয়ে বসে আছে। মনে মনে বলতে থাকে ওরা নিলয়ের সাথেই থাকাটাই ওদের উচিত হয়নি। রাজ সহ সাথে আরও কয়েকজন ছেলে ভিতরে প্রবেশ করেছে। রাজ এসে বসলো নিলয়ের সোজা একটা চেয়ারে। রাজ বলে, তাহলে এই ছেলেগুলো তোর সাথে বেয়াদবি করেছে? হ্যাঁ ভাই, বিশেষ করে ওই শালা মদার। রিশান কথাটা বলেই নিলয়ের কাছে এসে নিলয়ের গালে একটা চড় দেয়। রাজ নিলয়ের পা থেকে মাথা অবধি তাকালো। পায়ে হাই বুট পরা, সাদা রঙের টি শার্টের উপরে কালো শার্ট, মুখে গলা অবধি ফার্সির আসামির মতো কালো কাপড় পরা। রাজ একটা সিগারেট জ্বালিয়ে রিশানকে বলল, মারিস না এখন, কাহিনী কি একটু শুনি। ওরা জুনিয়র, আমাদের সাথে আজকে খেলা ছিল। হারার পর আমরা সরি বলবো, ওদের সাথে আর ঝামেলা করব না। তো হেরে গিয়েছি আজ। কি, তোরা জুনিয়রদের কাছে হেরেও গেছিস? তারপরও? হ্যাঁ, হারছি। এই শালা নিলয় ভালো খেলেছে, প্রফেশনালি ক্রিকেটারদের মতো শট খেলেছে। আর সেই সরি বলার পর রিশানের জামা ধরে টেনে মাটিতে বসায়, নেহার পা ধরে মাপ চাইতে বলে।
পুরো ভার্সিটি তখন আমাদের দিকে তাকিয়ে। সবার সামনে এটা বেশ অপমানজনক। সেটা আবার এরা ভিডিও করে গ্রুপে আপলোড করে। এটা তো বেশ অন্যায়, এটা তো শাস্তি পেতেই হবে। আগে 3 জনকে পিটাবো, তারপর শেষে এই বলদ নিলয়কে পিটাবো। ওকে, শুরু করে দে। রাজের কথা মতো ওরা কয়েকজন লিমনদের কাছে আসে। লিমনদের কাছে এসে অনেকভাবে মারতে থাকে, মারতে মারতে আবার আধমরা করে দেয়। ওরা চিৎকার করতে থাকে, সবাই কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাদের ভুল হয়েছে, আমাদের মাফ করে দেন, আর কখনো আমরা আপনার সাথে বেয়াদবি করব না। কিন্তু ওরা শোনে না, আরো বেশি করে পেটাতে থাকে ওদের। ওদের গা ফেটে রক্ত বেরোচ্ছে। নিলয়ের কাছে আসে ওরা, রাজকে বলে, এবার এটাকে পিটাবো, সবচাইতে রাগ এর ওপরে বেশি। তাহলে বসে আছিস কেন, পিটাতে থাক। রাজের কথা শেষ হতেই ওরা এসে পিটাতে থাকে। অনেকক্ষণ নিলয়কে ধরে মারতে থাকে। ওরা হাঁপিয়ে যায়। নিলয় স্থির হয়ে বসে আছে, হাত ছাড়ানোর জন্য কয়েকবার ঝাঁকি দেয়, কিন্তু শক্ত করে বাঁধার কারণে সেটা থেকে হাত বের করতে পারে না নিলয়। রাজ সিগারেট টেনে যাচ্ছে। নিলয়ের মুখ থেকে লালা বের হয়ে গেছে, সেটা কাপড়ের উপর দিয়ে ভেজার কারণে দেখা যাচ্ছে। রাজ বলল, একটার মুখে কাপড় দিয়ে বেঁধে রেখেছিস কেন, খুলে দে। খুলবো। আমাদের দেখে সে যেন চমকে ওঠে। পিছন থেকে কাপড় পরিয়েছিলাম, তা এখনো খোলা হয়নি। আচ্ছা ভাইয়া, এদেরকে যদি মেরে ফেলি সব কিছু সামলাতে পারবা? দূর, এসব কী যে বলিস, এটা কোনো ব্যাপার নাকি? আমি কার লোক জানিস? দ্য গ্রেট গ্যাংস্টার ইন দ্য ওয়ার্ল্ড, মি রকস্টারের লোক। পুরো আন্ডারওয়ার্ল্ড মিস্টার রকস্টারের কথাই চলে। 5টা দেশের আন্ডারওয়ার্ল্ড যাকে এক নামে চেনে। এসব চুনোপুটি মারলে কি আর আমার সামলাতে পারবো না? দূর, যা মেরে ফেল। রকস্টার? এটা আবার কে? কখনো তো এমন নাম শুনিনি। তার আসল নাম তো আমরা জানি না, শুধু জানি তার নাম রকস্টার। আর সে যেখানে যায় সেখানে একটা মিশন থাকে। তাকে একবার আমি দেখেছিলাম দূর থেকে, কথাও বলেছিলাম কয়েক মিনিট। বেশ ফানি একজন, দেখে বুঝতেও পারি না সে এত বড় একজন মাফিয়া। সে বেশিরভাগ সময় পুলিশ নিয়ে চলাফেরা করে, তাই তার নামে যে বিচারে দিবে কারো কাছে সে সুযোগ নেই। তার মানে তুমি ওনার অনেক বড় ভক্ত? হ্যাঁ, কেন হবে না? তাকে না মারলে এই লাইনে কেউ টিকতে পারবে না। তবে মজার ব্যাপার হলো তার বাড়ি বাংলাদেশেই। সে এসেছিল একবার বাংলাদেশে, তবে সেটা সিক্রেটলি। তবে বাংলাদেশের সবচাইতে বড় আন্ডারওয়ার্ল্ড কিং নওশেদ সাহেবের মারব আমরা জানতে পারি। রকস্টার এসেছে, দেখতে যাই আমরা কয়েকজন। সেখানে দেখেছিলাম তার বোনের জন্য এসেছিল সে। ও, বড় মাফিয়াকে একবার যদি দেখতে পারতাম, ইস কত ভালো হতো। বসে আছিস কেন, যা মেরে ফেল ওদের। রাজ কথাটা বলতেই রিশান পিস্তল নিয়ে আসে লিমনের কাছে। পিস্তল কাট করে যখন ট্রিগার চাপ দিবে, তখন নিলয় গোঙানির মতো করে শব্দ করতে থাকে। নিলয় শব্দ শুনে রাজ বলে, ওই রিশাদ থাম, দেখ ওই ব্যাটার বুঝতে পারছে তুই ওদের মারবি। কষ্ট পাচ্ছে রে, হয়তো টের পাচ্ছে না কিভাবে মারবি। ওরেও একটু দেখার সুযোগ করে দে। ঠিক বলেছো ভাইয়া, এই ব্যাটাও দেখুক আমাদের সাথে ঝামেলা করলে কি কি হতে পারে। তাহলে আগে এইটারে মারে। রিশান এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয়ের কপাল সোজা পিস্তল তাক করে ধরে। সুজন পিছনে এসে নিলয়ের গলার থেকে কাপড়ের বাঁধন খুলে দেয়। তারপর ধীর গতিতে আস্তে আস্তে মুখের উপর থেকে কাপড়টা সরাতে থাকে। রাজ এতক্ষণ আরও একটি সিগারেট ঠোঁটের সাথে চেপে দিয়ে নিয়েছে। চেয়ারে বসে থাকা নিলয়ের দিকে তাকিয়ে সিগারেট যখন আগুন জ্বালাতে যাবে, তখন নিলয়ের মাথা থেকে সম্পূর্ণ কাপড়টা সরানো হয়। আর ঠিক সেই সময় রাজ ঠোঁটের সাথে সিগারেট চেপে ধরে আছে। আগুন জ্বালানোর সময় চেয়ারে বসে থাকা নিলয়ের দিকে তাকিয়ে আছে। আগুন জ্বালানোর 1 সেকেন্ড আগে সুজন নিলয়ের মাথা থেকে কালো কাপড়টা সরিয়ে দেয়। নিলয়ের চেহারাটা সামনে চলে আসে।
রিশান রেডি হয়ে যায় নিলয়কে গুলি করবে। পিস্তলের ট্রিগার চাপ দিতে যাবে, ঠিক তখনই রাজ চিৎকার করে রিশানকে ডাক দেয়। রিপসান থাম। রিশানের মনোযোগ কিছুটা সরে যায়। রাজ লাফ দিয়ে রিশানের হাত সরিয়ে নেয়, তারপর সোজা হয়ে রিশানের গালে পরপর কয়েকটা চড় দেয়। রিশান সহ বাকিরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে রাজের দিকে। রাজ হাঁপাচ্ছে, চোখে মুখে ভয়ের ভীষণ ছাপ। রাজ হঠাৎ এতটা ভয় পেয়ে যাবে সে কখনো কল্পনাও করেনি। হঠাৎ কি এমন হলো যে রিশানকে রাজ থামতে বলল? কি হলো যে রাজ রিশানকে গুলি করা থেকে থামালো? রাজ আবারও ভয় পেয়ে গেছে। সবার মনে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। সুজন কৌতূহল ধরে রাখতে না পেরে প্রশ্ন করল, কি হয়েছে ভাইয়া? আপনি এরকম অবাক হলেন কেন? কি হলো এমন? চুপ কর তোরা। রাজ কথাটা শেষ করতেই সুজনের গালে একটা চর বসিয়ে দেয় সে। সবাই আরো অবাক হয়। রাজ কি পাগল হয়ে গিয়েছে? এত বড় একজন মাস্তান সে, হঠাৎ কি তার মাথার সমস্যা হলো? সবাই এতটা অবাক হয়েছে, কেউ কোনো কথা বলছে না। তবে সবাইকে অবাক করে দিয়ে রাজ নিলয়ের পায়ের সামনে হাঁটু ভাঁজ করে বসলো। হাত দুটো জোড়া করে নিলয়ের দিকে তাকিয়ে ভয় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাই ওরা ছোট মানুষ, ওদের ভুল হয়ে গেছে, ওদেরকে মাফ করে দেন প্লিজ ভাই, ওদেরকে মারবেন না। আমি কথা দিচ্ছি ওরা এ দেশ ছেড়ে চলে যাবে। আপনি প্লিজ ওদের ছেড়ে দেন। আমি কখনো ওদেরকে আপনার সামনে নিয়ে আসবো না। ভাই তুমি কি পাগল হয়ে গেলে? কেন ওর মতো একটা বলদের সামনে তুমি এমন ভয়ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আসো? কেন ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইছো? আর ও কি এমন করলো যে ওর সামনে থেকে আমাদের দূরে রাখবা? আসো। চুপ কর কুত্তার বাচ্চা, একটা কথা বলবি না। তোরা যে কি ভুল করেছিস সেটা আমি তোদের বলে বোঝাতে পারবো না। আমি জানি না তোদের এই ভুলের প্রতিদান কিভাবে দিতে হবে বা কি হবে, কিছুই জানি না। তো বলবা তো কি হয়েছে? বললাম না কথা বলবি না, কথা শুনিস না কেন? রাজের কথা শেষ হতেই চেয়ারে বসে থাকা নিলয় আস্তে গলায় বলল, আমার হাতের বাঁধন খুলে দে। নিলয় রাজকে তুই করে বলছে। এটা শোনার পর সবার চোখ বড় বড় করে তাকালো নিলয়ের দিকে। এত বড় সাহস নিলয়ের কিভাবে আসলো? তার উপর অনুরোধ নয়, বরং অর্ডারের সাথে বলল কথাটা। সবাই হয়তো ভেবেছিল নিলয়কে এবার রাজ মারবে, কিন্তু নিলয়ের কথা শুনে রাজ যেন পোষা প্রাণীর মতো ঝাঁপ দিয়ে নিলয়ের হাতের বাঁধন খুলে দেয়। নিলয় এবার নিজের পায়ের বাঁধন খুলে উঠে দাঁড়ালো। কোনো রকমের সে উঠে দাঁড়িয়েছে। রাজ আবার নিলয়ের পায়ের কাছে এসে বসে বলল, ভাই দয়া করে ওদের কিছু বলবেন না, ওরা ছোট মানুষ, ওরা এমন ভুল করে ফেলেছে, এখন ওদের মাফ করে দিন, আর কখনো এমন কিছু করবে না ওরা। প্লিজ ভাই ওদেরকে মাফ করে দিন। এখানে এসেছি বেশ কয়েকদিন হয়ে গেছে। এখানে একটা মিশন ছিল, সেটা কমপ্লিট হয়নি, এজন্য থেকে গিয়েছি। ভাই প্লিজ কথা ঘোরাবেন না, ওদেরকে ছেড়ে দিন। নিলয় আবার চেয়ারে এসে বসলো। মুচকি হাসতে সে। রাজ আর নিলয়ের কাণ্ড দেখে সবাই অবাক হয়ে গেছে। এতটা বাচ্চাদের মতো আচরণ রাজকে এর আগে কেউ করতে দেখেনি। রিসান বলল, ভাই এই নাটক ভালো লাগছে না, পিস্তলটা দাও, শালা আমাকে অপমান করেছে, ওকে এখনই মেরে ফেলবো। ওর এই নাটক ভালো লাগছে না। কে ও যে ওর কাছে আমাদের মাপ চাইছো? এসব বিরক্তকর। একটা আবুলের কাছে তুমি আমাদের জন্য কেন ছোট হচ্ছ? তোমার কাছে নিয়ে আসা ভুল হয়েছে, আমরা মেরে ফেলতে পারতাম। তোরা কি জানিস ওকে? কে এসে? সেটাই তো জানতে যাচ্ছি। ও হলো সেই রকস্টার যার কথা তোরা একটু আগে শুনলি। ও হলো আন্ডারওয়ার্ল্ডের রাশিয়ান, তাকে দেখে সবাই ভয় পায়। আর তোরা কি না তাকে মারতে চাচ্ছিস? তোরা কি জানিস তোর গুলি করার 1 সেকেন্ড আগেই এই ব্রিজটা উড়ে যেত। নিলয় যেখানে যায় সেখানে তার সব লোক নিলয়ের থেকেও ছদ্মবেশে থাকে। না জানি তোর ক্লাসে আরও কেউ এমন আছে কি না যে নিলয় লোক।
তোরা মনে করছিস নিলয়কে সহজে মারতে পারবি? দেখ গিয়ে বাইরে ব্রিজের চারপাশে নিলয়ের কতগুলো লোক দাঁড়ানো। নিলয়ের বুকে হয়তো ক্যামেরাও লাগানো আছে। এতক্ষণ আমাদের পরিবারের সবাই হয়তো উঠিয়ে নিয়ে গেছে নিলয় লোক। বিশ্বাস হচ্ছে না? রাজের কথা শেষ হতে না হতেই ফোন বেজে ওঠে রাজের। রাজ দেখে তার স্ত্রীর ফোন থেকে কল এসেছে। রাজ দ্রুত রিসিভ করে কলটা। ওপাশ থেকে বলে, রাজ, কোথায় তুমি? কারা যেন এসে আমাদের মেয়েকে তুলে নিয়ে গেছে। আমার মেয়েকে এনে দাও। খালি আমাদের মেয়ে না, তোমার মাকেও নিয়ে গেছে। কিছু একটা করো, জলদি বাসায় আসো। এভাবে সবার ফোনে তখন কল আসা শুরু করে। একে একে সুজন, আকাশ আরও যারা ছিল সবার বাড়ির পছন্দের কাউকে না কাউকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সবাই এবার ভয়ে চুপসে যায়। দ্রুত রাজের মতো করে নিলয়ের সামনে হাঁটু মুড়ে হাত জোড়া করে বসে পড়ল সবাই। সবার চোখে মুখে ভয় আর আতঙ্কের ছাপ। নিলয় সবার অসহায় দৃষ্টি দেখে বেশ মজা পায়। নিলয় চেয়ারে হেলান দিয়ে বসলো, শব্দ করে হেসে বলল, হা হা হা। ওই লিমন, এদিকে আয় তোরা। হ্যাঁ, আসছি। ওখান থেকে লাঠি হাতে নে। যারা যারা তোদের মারছে সবগুলোকে মার। মানে আমি? লিমন ভয়ে কাঁপছে। নিলয় ওর পায়ের বুট থেকে পিস্তল বের করে লিমনের দিকে রাগের দৃষ্টিতে তাকায়। লিমনরা ভয়ে লাঠিগুলো তুলে আনে। তারপর রিশান, সুজন আর আকাশদের ইচ্ছা মতো পেটাতে থাকে। রাজ মাথা নিচু করে বসে রইল। বুঝে গিয়েছে এখন সে যত অনুনয় করবে তত রিশানরা মার খাবে। সে জন্য মাথা নিচু করে ঘাড় নিচের দিকে দিয়ে চুপচাপ বসে রইল রাজ। ওরা তিনজন মার খেয়ে অজ্ঞান হয়ে যায়। তিনজনের কপাল, মাথা, গা ফেটে রক্ত বের হচ্ছে। নিলয় পিস্তলের গুলি লোড করে রিশানের দিকে তাক করল। রাজ দৌড়ে এসে নিলয়ের পা জড়িয়ে ধরে বলল, ভাই, আমার একমাত্র ছোট ভাই সে। প্লিজ ওকে মারবেন না। আপনি কি চান সব কিছু দেবো আমি। হি হি হি। প্রধানমন্ত্রী আদনান সাহেবকে মারতে হবে, পারবি? রাজ চমকে ওঠে। নিলয় কি তবে প্রধানমন্ত্রীকে মারতে এসেছে? রাজ কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল, প্রধানমন্ত্রী মানে কেন ভাই? তাকে মারতে হবে কেন? সময় হোক তোকে ডেকে নেব। তোর ভাইদের সামলিয়ে নিস। ভাই, একটা প্রশ্ন ছিল। কর। আপনি তো রকস্টার, তাহলে আপনি কিভাবে সিক্রেট খেললেন? এটাও সময় হলে জানতে পারবি। এখানে থাকা সবাই শোনো, এখন এই রাতে কি হয়েছে, কেন হয়েছে, যদি এই কয়জনের বেশি কেউ জানে তাহলে আমি সব কয়টাকে তো মারবই, সাথে সবার পরিবারকেও মেরে ফেলবো। কথাগুলো যেন মনে থাকে। নিলয় কথাগুলো শেষ করে চলে আসে সেখান থেকে। বাহিরে এসে দেখে সত্যি সত্যি নিলয়ের লোক দাঁড়িয়ে আছে। নিলয় সবাইকে চলে যেতে বলে। তারপর সবাই ভার্সিটিতে এসেছে, কিন্তু লিমন বা নিলয়দের কোনো খোঁজ নেই। নেহা নিলয়কে দেখার জন্য পাগল হয়ে গেছে যেন। সে সরাসরি জীবন স্যারের কাছে চলে যায়। জীবন স্যার তখন নিজের অফিস রুমে বসেছিল। নেহাকে ভিতরে আসতে দেখে বলে, কি হয়েছে হঠাৎ এই রুমে? তুমি জানো না আমি সবসময় দেখা করি না? স্যার, নিলয়ের সাথে আপনার অনেক ভালো সম্পর্ক, কিন্তু কিছু মনে না করলে জানতে পারি নিলয় কেন ভার্সিটিতে আসছে না? আপনি কি সেটা জানেন? ও, এই ব্যাপার। তা তুমি কেন ওর কথা জানতে চাইছো? কি দরকার ওর কাছে? না মানে আসলে স্যার। বলো বলো। আসলে স্যার, কয়দিন পর ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, তো তাই নিলয়কে খুঁজছে। কিন্তু নিলয় তো ক্রিকেটার, এখানে ওর খোঁজার কি মানে? না আমি আচ্ছা, নিলয়কে ফোন করছো না কেন? দেখো সে কোথায়। স্যার, ওর নাম্বার নেই, কিভাবে ফোন করব? ও আচ্ছা, নাম্বার পাঠাও, আমি দিচ্ছি। আপনার কাছে নাম্বার আছে ওর? কেন থাকবে না? এখানে যারা টপ হয় তাদের সবার নাম্বার আমার কাছে থাকে, এটা অবাকের কি আছে? ওহো, জি স্যার, বুঝেছি, ঠিক আছে দিন। ওটাও 016। আসি স্যার। নেহা কথাটা বলে চলে আসে সেখান থেকে। নিলয়ের নাম্বারটা পেয়ে গেছে ও। জীবন স্যারের সাথে দেখা করতে নেহার অনেক খরচ করতে হয়েছে। কেরানিদের
টাকা দিয়ে তবেই স্যারের রুম অবধি আসতে পেরেছে। নেহার নাম্বার নিয়ে আর ক্লাস করেনি, সোজা বাসায় চলে আসে। নেহার কয়দিন পর ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, পুরো দেশের ভিতর প্রতিটা জেলা থেকে একজন করে চ্যাম্পিয়ন হয়েছে। সেই জেলাটি যে বিভাগে আছে সেই বিভাগে আবার চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়। সেখানে বিভাগ থেকে যতগুলো জেলার চ্যাম্পিয়ন যারা হয়েছিল তাদের নিয়ে টুর্নামেন্ট করা হয়। সেই টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ের, অর্থাৎ সেখানে চ্যাম্পিয়ন যে হয়েছে সে খেলবে প্রতিটি বিভাগীয় চ্যাম্পিয়নদের সাথে। কয়েকদিন পরই সেই টুর্নামেন্ট, আর সেটা হবে নেহাদের ভার্সিটিতেই, অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে একজনকে করে, মানে যে জিতছে সে এসে খেলবে এই টুর্নামেন্ট। দেখা যাক দেশের ভিতর কে চ্যাম্পিয়ন হয়। নেহা এসব নিয়ে ভাবছে না, ওর মাথার মধ্যে নিলয়ের চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি অদ্ভুত, নিলয়ের ভাবনা ছাড়া নেহা যেন কিছুই করতে পারছে না। সব কিছুতে কনসেন্ট্রেশন হারিয়ে ফেলেছে, ঠিকমতো প্র্যাকটিস করতে পারছে না নেহা। কিরে, তোর মন কোথায়? কখন থেকে ডাকছি শুনিস না? ভাইয়া, আমার মনোযোগ নষ্ট হয়ে গেছে। কান্না পায়। তা কি নিয়ে এত ভাবছিস? ভাবছি না, ভাবনাতে চলে আসছে, সেটা হলো নিলয়। তার মানে কি তুই নিলয়ের প্রেমে পড়লি নাকি? দাঁড়া, সবাইকে বলে দেব তুই প্রেমে পড়েছিস। ভাইয়া চুপ করো তো, কিসের প্রেম? যে মেয়ে ব্যাডমিন্টন ছাড়া বোঝে না সে মেয়ে কারো ভাবনায় ডুবে ব্যাডমিন্টনে মনোযোগ হারিয়ে ফেলেছে, তার মানে বুঝতে হবে তো। নেহা রাগ করে, মূলত লজ্জা পেয়ে চলে আসে নীরবের থেকে। তারপর নওশাদের সামনে বসে আছে ছেলেটা, মুখে সাদা ব্যান্ডেজ করা, খালি চোখ দেখা যাচ্ছে, হাতে পায়েও ব্যান্ডেজ। নওশাদ সাহেব একটা সিগারেট ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বলল, নাও খাও, সিগারেট খেলে শরীর চাঙ্গা হয়। আমি সিগারেট খাই না। চকলেট বয়, সে আবার হয়েছে মস্তান। আমাকে নিয়ে মজা করবেন না, আপনি আমাকে জানেন না। যে কাজের জন্য ডাকা হয়েছে সেটা তো করছো না, খালি এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছ। তৃষ্ণার্ত সিংহ জলের খোঁজে এদিক সেদিকে ঘোরে, রাস্তায় আবার শিকারও করে। সিংহ যে জায়গা থেকে জল পান করে সেখানে আছে সিংহ কুমির, বুঝিও কিন্তু। বেশি দূরে নামলে খপ করে ধরে নিয়ে যাবি। ক্ষুধা মেটায় জল পান করে, জঙ্গলে জল শুকিয়ে যাবে, সেই কুমির জলের অভাবে মারাও যাবে, কিন্তু সিংহ ঠিকই তার গর্জন থামাবে না। কুমির কিন্তু ডাঙাতেও আসে। জল খেতে গেছিলাম, কুমির যদি সেই সুযোগ নেয় তাহলে সে যখন ডাঙায় আসবে তখন কি হবে? উফ, কথার বেলাতে খুব এক্সপার্ট। আমার কাজ চাই, আমি প্রধানমন্ত্রী হতে চাই। গাছে বিশাল পাকা আম, আপনি ক্ষুধার্ত, কিন্তু পাকা আমটি দেখলেন একদম চিকন ডালে, আপনি ক্ষুধায় কাতর। গাছটাও বিশাল লম্বা ও মোটা, চিকন ডালে হলেও আপনি উঠে সেটা পারতে পারবেন। তারপরও আপনি কি করবেন বলেন? মোটা গাছ, লম্বা অনেক, আবার অনেক উঁচুতে, আগায় আম আছেই। ক্ষুধাও আমার লেগেছে, কিন্তু এমন গাছে উঠে আম পাড়তে পারবো না, তাহলে আরও কষ্ট হবে। যেহেতু সেটা পাকা আম, তাই একটু বাতাস হলেই পড়ে যাবে। সো আমি বাতাসের অপেক্ষা করব। রাইট, অপেক্ষা করুন, ঝোড়ো বাতাসের তাকিয়ে থাকুন, আম পড়বেই। উঠি। কোথায় যাবা? বলে তো যাও। হাতে পায়ে মুখে ব্যান্ডেজ কেন? বললেন তো জল খেতে গিয়ে কুমির ধরেছে, মনে করেন ওটাই কুমিরের আসর। হি হি হি। নীলয় রহস্যময় হাসি দিয়ে অন্ধকার রুম থেকে বের হয়। নওশাদ বোকার মতো তাকিয়ে থাকে দরজার দিকে। কি হলো এটা? যাকে আনলো সে তার থেকে এখনো অবধি কোনো কাজ পেল না, কি হবে? নেহা নিলয়কে কল দেয়, প্রথমেই রিসিভ হয়। নিলয় ফোন রিসিভ করেই বলে, কে বলছেন? নিলয়, আমি নেহা বলছি, চিনতে পারছো? হ্যাঁ, কিন্তু তুমি নাম্বার কোথায় পেলে? জীবন স্যারের থেকে নিয়েছি। স্যার দিয়েছে? কিন্তু কি? স্যার দিবে না কেন? ওই, তুমি ভার্সিটিতে আসছো না কেন? ভার্সিটিতে আসো। কেন? ভার্সিটিতে কি দরকার আছে, আমার তোমাকে দরকার। আমাকে দরকার মানে কি বলো? কেন দরকার? আর কোনো ক্রিকেট খেলতে পারবো না? নিলয়, খেলার জন্য নয়,
আগে আসো, তারপর বলবো। কালকে আসবা বলে দিলাম। নিহা ফোন কেটে দেয়। নিলয় ভাবনাতে পড়ে গেছে নিহা তাকে কেন ডাকছে। তবে নিলয়ের এসব ভাবার সময় নেই, সে প্ল্যান সাজায় অন্য কিছুর। ভাই আমি নিয়নকে মারতে চাই। রিসানের কথা শুনে রাত চমকে ওঠে, ঠোঁট থেকে সিগারেট পড়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে রিসানের দিকে। সে খালি রাজ নয়, সবাই রিসানের দিকে তাকিয়ে আছে। হাসপাতাল থেকে আজকে ওরা বাসায় এসেছে। সুজন এগিয়ে এসে বলে, ভাই পাগল হয়ে গেছিস? কি বলছিস, মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আমি ওই নিলয়কে মারবো, মানে মারবই। তুমি যদি বাধা না দিতে ভাইয়া, তাহলে আমি সত্যি নিয়নকে ওই দিনে ব্রিজের নিচে মেরে ফেলতাম। সব তোমার জন্য হয়েছে। রিসান, তুই বরং কোনো সুন্দর নিরিবিলি দেশে পার্মানেন্ট চলে যা। এসব খেলাধুলো ভার্সিটি তোর জন্য আর এখানে দরকার নেই। সেখানে থাকবিস। আশা করি কি বললাম বুঝতে পারছিস? ভাইয়া আমি কোথাও যাচ্ছি না, আমি নিয়নকে মারবো মানে মারবো। তোরা কি আমার সাথে থাকবি? আমার কারো দরকার নেই, আমি একাই নীলনকে মারতে পারবো। তোকে একটা কথা বলি, সেটা বুঝিস না? পাগল হয়ে গেছিস? নিজের মধ্যে থাক। তুই যেটা মনে করছিস, মানে আমার আমি বাধা না দিলে তুই তাকে মেরে ফেলতে পারতি। এটা যেমন ভাবা সহজ মনে করছিস, তার থেকেও কঠিন। তুই কি মনে করলি নিলয় কোনো ছোটোখাটো মাস্তান? সে শুধু তোর পিস্তলের সামনে থেকে বেঁচে ফেরেনি। তুই জানিস না নিলয় কতটা ভয়ঙ্কর। বরং ও নয়, তোর কপাল ভালো যে তোকে ও ছেড়ে দিয়েছে। নিলয় কখনো কাউকে এক সেকেন্ড চান্স দেয় না। মারতে এত ঝামেলার, এত বোঝানোর পরও যদি তোর নিলয়কে মারতে ইচ্ছে করে, তাহলে আমরা রেডি তোর লাশের জন্য কবর খুলতে। রাজ কথাগুলো বলে রুম থেকে বের হয়ে যায়। রিশান রাগের দৃষ্টিতে চেয়ে থাকে সবার দিকে। একবার তাকায় সে। আকাশ তখন বলে, রিশান, তোর কাছে কেউ না থাকলেও আমি আছি, নিলয়কে মেরে ফেলবো। ঠিক আছে। তাহলে আমি বাদ যাব কেন? আমিও যাব। নিয়নের উপর নজর রাখো সুজন, বাকিটা প্ল্যান করে করতে হবে। ওরা ওদের মতো করে নিলয়কে মারার প্ল্যান করে। ওরা জানে না নিলয় কি কি করতে পারে। নওশেদ সাহেব পায়চারি করছে তার অফিসে। এটা একটি সিক্রেট অফিস। ওনার সোফাতে বসে কিউব মেলাচ্ছে সেই ছেলেটি। নওশেদ সাহেব রুমে আরও 2-3 জন ঢুকলো। সবাই বড় পর্যায়ের মন্ত্রী। সবাই এসে বসলো যার যার ইচ্ছা মতো জায়গায়। জসিম নামের একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলল, নওশেদ ভাই, খালেদকে মারার জন্য তোমার সেই লোক কোথায়? দেখো, আমরা আর খালেদকে নিতে পারছি না, তাকে সরাতে হবে। এক সরকার যেভাবে 30 বছর ধরে গদিতে বসে আছে, সেটা মানতে পারছি না। যে ছেলেটাকে আনা হয়েছে সে এই ছেলে? নাম কি তোমার? দেখে তো মনে হয় না ঠিক মতো চকলেট চুষে খেতে পারো। আমার নাম নিলয়। চকলেট চুষে না হোক, কামড় দিয়ে তো খেতে পারি। দাঁত নিশ্চয়ই আছে আমার। ও, কথা তো বেশ ভালোই বলো। তা খালেদকে মারার জন্য তোমার প্ল্যান কি? জলদি কাজটা করো, যত টাকা লাগে সব দেব। হা হা হা। টাকা পৃথিবীতে দুটো জিনিসের গন্ধে মানুষ বিকৃতি হয়ে যায়। দুটো জিনিসের মাঝে মানুষের চরিত্র অ্যাড হয়ে আছে। এই দুটো জিনিস মানুষের চরিত্রকে বহন করে আসছে। তবে আমার সেই দুটো জিনিসের দরকার নেই, কিন্তু আপনাদের দরকার আছে। কোন জিনিস? কামন নওশাদ সাহেব, আপনাকে আমার বুদ্ধিমান মনে হয়। যারা চুপচাপ থাকে এবং যখন কথা বলার প্রয়োজন হয় তখন যে কথা বলে তাকে আমার বুদ্ধিমান মনে হয়। আর যারা বেশি বকবক করে তারা বলদ হয়। নিলয়, অ্যান্সার দাও। হি হি হি। সেই দুটো জিনিসের পিছনে সবাই ছুটতে চায়। প্রথমটা হলো টাকা, আর দ্বিতীয়টা হলো নারী। টাকার গন্ধে পুরো পৃথিবী নষ্ট হয়ে যায়, আর নারীর গন্ধে ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাই দ্য ওয়ে, প্রতিটা সন্তানের কাছে সেই মাই কিন্তু পৃথিবী। নিলয়ের কথা শুনে সবাই যে যার মুখের দিকে তাকাচ্ছে। নিলয় কিউব মেলাতে মেলাতে বলল,
আমি এখানে আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন না আমি কে। আপনাদের মনে হতে পারে আমি ছোটো মোটো একজন কিলার। আমি এখানে যার কথা মতো এসেছি সে হলো নওশেদ সাহেবের বন্ধু, আর উনি হলেন আমার সবচাইতে কাছের মানুষ। আমার কিছু চাই না, তবে আগে আপনাদের প্ল্যান শুনি। 3-4 দিন পরে স্পোর্টস ইউনিভার্সিটিতে একটা বিগেস্ট খেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী সেখানে তার ঠিক 2 ঘন্টা আগে বক্তৃতা পেশ করবে। এটা ছাড়া প্রধানমন্ত্রীর নাগাল পাওয়া অসম্ভব। সে সচরাচর কোথাও বের হয় না। কিন্তু সেখানে তাকে মারা তো অসম্ভব। ওখানে থাকা সবাইকে অনেকবার চেক করা হবে। নিলয়, তুমি প্রধানমন্ত্রী তো দূর, ওর সেক্রেটারি অব্দিও যেতে পারবে না। সব সহজ নয়। সহজ তো নয় সাইক্লোনের গতিকে কমিয়ে দেওয়া, তারপরও ঝড় শেষে মানুষ বেঁচে থাকে। ওর অ্যাসিস্ট্যান্টের নাম কি? রিফাত ওর নাম। ওই অর্ক? নিলয় ডাক দেয় অর্ককে। অর্ক ভিতরে আসে। পেছনে দাঁড়িয়ে আছে একটা ছেলে। নিলয় তখন সবাইকে বলে, দেখেন তো পিছনের ওই ছেলেটা রিফাত নাকি? সবাই তাকালো সেদিকে। অর্কের পেছনে প্রধানমন্ত্রীর অ্যাসিস্ট্যান্ট দাঁড়ানো। রিফাতকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে। নিলয় মুচকি হাসল। জসিম বলল, রিফাত এখানে মানে কিভাবে? এবার আমার প্ল্যান শোনেন। রিফাত কিভাবে এখানে আসলো সেটা আপনাদের জানতে হবে না। যখন আপনারা জানবেন আমি কে, তখন সব বুঝতে পারবেন। আমি চাইলেই রিফাতের জায়গাতে খালেদ সাহেবকে এনে দিতে পারি, কিন্তু আমার কাছে এটাকে তুচ্ছ মনে হয়। আমি মাস্তানি করব আর সেটা পুরো বিশ্ব দেখবে না, সেটা কি কখনো হয়? আমি হিংস্রতাকে প্রমাণ করতে এসেছি, গোপনে কিছুই নয়। তবে হ্যাঁ, যেটা সিক্রেট সেটা সিক্রেট রাখতে হয়। এই হিংস্রতাকে প্রমাণের জন্য আমি খালেদকে মারব, ওরই ভাষণ মঞ্চে সবার সামনে। কিভাবে আমি সেখানে যাব সেটা কারো জানার দরকার নেই। আমি সেখানে গিয়ে খালেদকে মারব, এটাই আসল কথা। উঠি। নিলয় কথাগুলো বলে সেখান থেকে উঠে চলে যায়। সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে কোথা থেকে এসেছে? নওশাদকে ওরা প্রশ্ন করে নিলয়ের ব্যাপারে। নওশাদ বলে, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছিলাম আমার এমন একটা ছেলে লাগবে যে এই শহরে নতুন, যাকে এর আগে কেউ কখনো দেখেনি, তাকে কেউ চিনে না, কিন্তু সে যেন কাজে বেশ পারদর্শী হয়, সে যেন ভয়ঙ্করও হয়, ওর কাজে যেন কোনো প্রকার ঝামেলা না থাকে। কিন্তু এটা তো বলেছিলাম বছরখানিক আগেই। আমার অ্যাসিস্ট্যান্ট তো মারা যায় অ্যাক্সিডেন্ট করেই। তারপর হঠাৎ একদিন অফিস থেকে রাতে বের হচ্ছি, মেইন গেটের সামনেই একটা ছেলে এসে দাঁড়ায়। সেই ছেলেটা হলো এই নিলয়। নিলয় আমার সামনে একটা ছোট সাইনবোর্ড নিয়ে দাঁড়ায়। সেখানে আমার অ্যাসিস্ট্যান্টের নাম লেখা ছিল, আর লেখা ছিল আমি সেই ছেলে যাকে আপনি বছরখানিক আগে খুঁজছিলেন খালেদকে মারার জন্য। খালেদকে মারার কথা আরও 2-1 জন জানতো, তবে তাদের দ্বারা নিলয়কে আনা সম্ভব না। যাই হোক, অ্যাসিস্ট্যান্ট মারার আগে কাজটা করে গিয়ে গেছে, তাতেই খুশি। পরে খোঁজ খবর নেই ছেলেটার। সে নাকি এই স্পোর্টস ভার্সিটিতে পড়ে, আবার সে আমাদের কাজটাও করে দেবে। এখন দেখা যাক কি হয়। নওশাদ থামল। নিলয়ের কথাগুলো বলে তিনি সিগারেট জ্বালায়। সবার মনে বেশ গুরু গম্ভীর ভাব। তারপর নিলয় ভার্সিটিতে এসেছে। সে ভার্সিটির একটা উঁচু জায়গাতে বসে আছে। চারপাশে ওর নজর। নিলয়ের ব্যাগে আগে থেকেই পিস্তল রাখা ছিল। সব সময় সে ওটা নিয়েই থাকে। ব্যাগটা পিছনে রেখে বসে আছে নিলয়। হঠাৎ অনুভব করে কে যেন ওর পিছনে এসে দাঁড়িয়েছে। নিলয় ঘুরে তাকাতেই দেখে নেহা। নেহাকে দেখে নিলয় বলল, আসছো? তুমি যেন কি বলবা আমাকে? বলবো তো, বলতেই এসেছি। হ্যাঁ বলো এখন। নিলয়, কিছু মানুষ আছে যারা অল্প কয়েকদিনের পরিচয়ে অনেক কাছের মনে হয়। আবার কিছু মানুষ থাকে যাদের সাথে সেই ছোট্ট থেকে ওঠা বসা থাকলেও কাছের মনে হয় না। মানে আমি বোঝাতে চাইছি মনের দিক থেকে মনের কাছের। এগুলো বলার জন্য ডেকেছিলা? আরে না, আগে শোনো তো। হ্যাঁ বলো। সবার জীবনে কাছের মানুষের সংখ্যা কম থাকে। আমার কাছের মানুষ আমার ভাইয়া। আমি তাকে অনেক ভালোবাসি। ভেবেছিলাম হয়তো ভাইয়া ছাড়া আমি কখনো ভালোবাসতে পারবো না কাউকে, কিন্তু সেই কেউ একজনকে পেয়েছে। ভাইয়ার প্রতি ভালোবাসা অন্যরকম,
কিন্তু তার প্রতি ভালোবাসাটা আরও অন্যরকম। ও নিশ্চয়ই সেই মানুষটা ফাহিম ছাড়া কেউ হবে না। কিন্তু এই সব কথা আমাকে কেন বলছো? দেখো, আমি কিন্তু তোমাদের বিয়ের সাক্ষী হতে পারবো না। আমাকে মাফ করো। নেহা রাগে লুকে তাকালো নিলয়ের দিকে। নিলয় বোকা বোকা দৃষ্টিতে তাকিয়ে আছে নেহার দিকে। নেহা রেগে গিয়ে নিলয়কে ঝাড়ি দিয়ে বলল, ওই তুমি কি আসলেই বলদ? তোমাকে আমার যে বলদ বলে ডাকি, ভাবতাম তুমি তা নাও, কিন্তু এখন দেখছি তুমি আসলে একটা ফুল বলদ। ধুর। আচ্ছা আচ্ছা, সরি। তারপর বলো। আমি আর কোনো কথা বলবো না, চুপচাপ শুনবো। তোমাকে বলার মুডটাই পুরো নষ্ট হয়ে গেছে। ধ্যাৎ। সরি তো, বলো। আচ্ছা, এবার যদি উল্টাপাল্টা কিছু বলছো না, তোমার খবর আছে। আর ফাহিমকেই কেন মনে হলো? না মানে তোমরা অনেক ক্লোজ ফ্রেন্ড তো, আবার বললা কাছের মানুষের সংখ্যা কম। তোমাকে যতটুকু দেখলাম, কাছের মানুষ ফাহিম ছাড়া আর কেউ হবে না। না না, সে নয়, অন্য কেউ। আর তাকে আমি অনেক ভালোবাসি, মানে ভালোবেসে ফেলেছি। দেখো, আমি চাইনি ভালোবাসতে, তবে ওর কাজগুলো আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। তা কে সেই লাকি পারসন? সে হলো। নেহা বলতেই যাবে, কিন্তু তার আগে কতগুলো র্যাব, পুলিশ, সেনাবাহিনীর গাড়ি প্রবেশ করে ভার্সিটিতে। কিন্তু মিনিটের ভিতর প্রায় 20টার বেশি প্রশাসনের গাড়ি ভার্সিটির ভিতর প্রবেশ করে। সব স্টুডেন্ট ওই দিকে তাকিয়ে আছে। গাড়িগুলো গোল হয়ে মাঠের একদিকে এসে দাঁড়ালো। গাড়ি থেকে সব প্রশাসনের লোকেরা নেমে মাঝখানে আসলো। একটা হ্যান্ড বাইক নিয়ে একজন বলল, হ্যালো স্টুডেন্ট, আপনারা সবাই শোনেন। এখানে প্রধানমন্ত্রীর একটা ভাষণের আয়োজন করা হয়েছে। আপনারা আমাদেরকে পুরো ভার্সিটি সিকিউরিটি করতে সাহায্য করবেন। নেহা, ওরা কারা? সরি, চিনলে না? ওরা হলো প্রধানমন্ত্রীর সিকিউরিটি চেক করছে। এখানে আমাদের ব্যাডমিন্টন খেলার আগের দিন প্রধানমন্ত্রী ভাষণ দিবে। ও আচ্ছা, তুই যেন কি বলতে চাইছিলে? হ্যাঁ নিলয়, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাকে? কোন দিক দিয়ে? সব দিক দিয়ে। এখন চলো আমরা প্রেম করি। প্রেম করব, তবে 4 দিন পর, এখন না। তো বলে যাও, গ্রহণ করছো কি না? 4 দিন পর বলবো। না, হবে না। আমি তোমাকে ভালোবাসি, আমাকেও ভালোবাসতে হবে। আমি যদি কষ্ট পাই না, আমার ভাইয়া কিন্তু তোমাকে উঠিয়ে নিয়ে আসবে, বলে দিলাম। ভালোবাসতে থাকো, দেখি আগে কতটুকু ভালোবাসতে পারো। নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। চারপাশ দেখে নিয়েছে সে। নিলয় ফোন বের করে কল করলো ওর লোকেদের। অর্ককে বলল, অর্ক, যেভাবে বলেছিলাম সেইভাবে যেন সব হওয়া চাই, কোনো কিছু যেন ভুল না হয়। প্রধানমন্ত্রীকে আমি সবার সামনে মারতে চাই। নিলয় ফোন কেটে দেয়। পেছনে নেহা দৌড়ে আসতে থাকে। নিলয় নেহার এমন কাণ্ড দেখে মুচকি হাসছে, কারণ নিলয় জানে নেহা কখনো তাকে ভালোবাসতে পারবে না। সময় হলে নেহা নিজেই চলে যাবে। তারপর নিলয় পরের দিন ভার্সিটিতে আসে। আসার সময় ভার্সিটির গেটে পুলিশরা চেক করে। প্রধানমন্ত্রীর বক্তৃতা হবে স্পোর্ট ভার্সিটিতে, তাই সেখানে প্রবেশ করার আগে সব কিছু চেক করে তারপর ভিতরে আসে। নিলয়ের ব্যাগে ছিল পিস্তল। পুলিশ চেকিং করছে দেখেই নিলয় অর্ককে ফোন করে ডাকে। পিস্তলটা তার কাছে দিয়ে সে ভেতরে আসে। নিলয়কে কয়েকবার চেক করে, কিছুই পায় না কোনো পুলিশ। নিলয়কে ভেতরে প্রবেশ করতে দেয়। নিলয় ভেতরে এসে মনে মনে বলে, এত হাই সিকিউরিটি, বিষয়টা অনেক মজার হবে। তুমি খালেদকে এত হাই সিকিউরিটির মধ্যেই মারবো? নিলয় মনে মনে এসব কথা ভাবছিল। কোথা থেকে নেহা এসে নিলয়ের পাশে বসে নেহা বলে, ওই ভাবুক ছেলে, কি ভাবছো আমাকে নিয়ে? তোমাকে নিয়ে কি ভাববো? তাছাড়া তোমার আর কি বা ভাবার আছে? আচ্ছা, একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। লিমনরা বলছিল তোমাকে ওরা কখনো পড়াশোনা করতে দেখেনি, আর তোমাকে তারা ক্রিকেট প্র্যাকটিসও করতে দেখেনি। তাহলে তুমি কিভাবে ফার্স্ট হলে, আর কিভাবে এত সুন্দর ক্রিকেট খেললা? ও, এটা এমনই, মনে জোর থাকলে সবই হয়। আমার বিশ্বাস ছিল আমি পারবো, তাই পেরেছি। তুমিও বিশ্বাস করো, তুমি পারবে। আমি বিশ্বাস করি নিলয় আমার হবে। তাহলে কি সে আমার হবে? নিলয় নেহার প্রশ্ন শুনে চুপ হয়ে গেল। কি বলবে ও বুঝতে পারছে না।
নিলয় কিছু না বলে চুপচাপ বসে আছে। নেহা প্রশ্ন করে, তুমি তোমার আপুকে অনেক ভালোবাসো তাই না? তোমার আপুর দেওয়া চিরকুটের পিকচার আমার কাছে আছে, নিলয় তুলে দিয়েছিল। ও ভালোবাসি তাকে। নিলয়, আমিও তোমাকে ভালোবাসি অনেক, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি আমাকে কতটুকু জানো? কেন এই প্রশ্ন কেন? আমাকে না জেনে ভালোবাসো আমাকে? সবচাইতে ভুল করেছো এটা। জেনে বুঝে ভালোবাসা হয় না, আমি তোমাকে না জেনেই ভালোবাসতে চাই। কিন্তু আমি তোমার জন্য না, ইভেন আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখি না। তুমি যেদিন জানবে আমি কে, সেদিন আমাকে ভালোবাসবে না আর। তাই তোমার অ্যান্সার তোমার কাছে আছে, আমাকে শেষ মুহূর্ত অবধি ভালোবাসতে পারবে না। মানে কি? কি রহস্য আছে তোমার মধ্যে? রহস্য ততক্ষণ অবধি আগ্রহের সৃষ্টি করে যতক্ষণ না সেটা খোলাসা হয়। আপাতত আকর্ষণতাই থাকো, যখন জানবে তখন আর ভালোবাসা থাকবে না। নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। নেহা মন খারাপের দৃষ্টি নিয়ে কিছু সময় নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। রাগ করে ক্লাস না করেই নেহা বাড়িতে চলে আসে। নেহার মন খারাপ আর এটা ওর ভাই বুঝবে না তা কি হয়? নীরব এসে বলে, কি ব্যাপার, আজকে মন খারাপ কেন? ভাইয়া, তোমার কাছে একটা জিনিস চাই, আমাকে দিবা? হ্যাঁ বল, কেন দিব না? সহজ কোনো জিনিস নয়, আমার কাছে অনেক দামি সেটা। কত দামি? 1 কোটি, 2 কোটি, 10 কোটি, বল কত দাম? সেটা টাকার কোনো জিনিস নয়। তাহলে? আমি নিলয়কে ভালোবাসি, আমার নিলয়কে লাগবে, এনে দিবা তুমি? কি? নিলয়? ওই বলদ ছেলেটা? তো এটা আমার কাছে চাওয়ার কি আছে? আমার বোন কি কম সুন্দরী নাকি? নিজের ইশারা কর, সে চলে আসতে বাধ্য। না ভাইয়া, নিলয়কে যদি এতটা সহজে পাওয়া যেত তাহলে আমি তোমাকে বলতাম না। তাকে ইশারা নয়, মুখ ফুটে বলার পরেও সে গ্রহণ করেনি। তোর ভাল লাগে না? বাপরে, আমার সুন্দরী বোনকে কোনো ছেলে আবার ফিরিয়েও দিতে পারে? ইন্টারেস্টিং তো। ছেলেটাকে দেখতে হবে, তাহলে চল দেখা করা, আমি কথা বলে দেখি। ব্যাডমিন্টন টুর্নামেন্টের দিন তো যাবেই, সেদিন দেখা করবা। আর আগের দিন তো প্রেমের বক্তৃতা, যেতে হবে সবার। ঠিক আছে, মন খারাপ করিস না। নীরব তার বোনকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে দেয়। নেহা নিলয়কে নিয়ে ভাবতে থাকে। 2 দিন কেটে যায়। 2 দিন নেহা নিলয়ের পেছন আঠার মতো পড়েছিল। নিলয়কে লাগাতার কল মেসেজ করে গিয়েছে নেহা। নিলয় নেহার ফোন রিসিভ করেনি, মেসেজের রিপ্লাই করেনি। নেহাকে সামনে থেকে ইগনোর করেছে সে। নেহা সব কিছু করেছে আর নিলয়ও তা এড়িয়ে চলেছে। আগামীকাল খালেদ সাহেবের বক্তৃতা হবে। দেশের ছোট বড় সব নিউজ চ্যানেল বক্তৃতার সরাসরি সম্প্রচার করা হবে। হাই সিকিউরিটির ভেতরে থাকবে সব কিছু। নিলয় কালো জানালার পাশে দাঁড়িয়ে রাতের শহর দেখছে। পিছনে নওশেদ সাহেব আর তার লোকেরা দাঁড়িয়ে। নওশেদ সাহেব নিলয়কে বলে, কালকে কিন্তু খালেদ সাহেব আসবে, তোমার প্ল্যান কি? আমি চাইলেই খালেদ সাহেবকে এখানে বসেই মেরে দিতে পারি, কিন্তু সেটা হবে কাপুরুষের কাজ। আমি বীর পুরুষ, আমি আমার হিংস্রতা দেখাতে এসেছি। সময় আমার, সুযোগ আমার। মৃত্যুটা খালেদ সাহেবের, মৃত্যুর ফেরেস্তা হয়তো ইতিমধ্যে খালেদ সাহেবের কাছে মৃত্যুর চিঠি পৌঁছে দিতে এসেছে। যদি আল্লাহ না চায় তবে খালেদকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ সর্বশক্তিমান, বিশ্বাস করি ওনাকে। হয়তো উনি চাইবে না খালেদ বেঁচে থাকুক। খালি বড় বড় কথা। ওখানে প্রায় 400-500 বা 1000-এর কাছে সিকিউরিটি গার্ড থাকবে। সেখানে কিভাবে পারবা তাকে মারতে? হি হি হি। নিলয় শিয়ালের ডাককে ভয় পায় না। নিলয় সিংহ, যে গর্জন করলেও সব প্রাণী ভয় পায়। তবে দলগত শিয়াল একটা সিংহের থেকেও ভয়ঙ্কর। সময় হলে বুঝবেন আমি কেন এটা বলেছি। আচ্ছা, সময় হোক, কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের নাম যেন তুমি নিবা না ধরা পড়লে। হি হি হি। গুড নাইট। নিলয় চলে যায় সেখান থেকে। রাত গভীর হয়। সবাই ঘুমের দেশে পাড়ে জমালেও কতগুলো লোক এখনও জেগে। রিশান পাঁচিলের উপর বসে আছে। সুজন, আকাশ আরও কতগুলো পুলাপান দাঁড়ানো সামনে। রিশান বলে, পরশু তো ব্যাডমিন্টন খেলা, নিয়ন আসবে,
ওকে ভিতরে ভিতরে তুলে নিয়ে যাব, তারপর ওকে মেরে লাশ পানিতে ভাসিয়ে দিব। কালকে তো পিএম সাহেবের বক্তৃতা, সবাইকে তো যেতে হবে। সবাই উপস্থিত থাকতে হবে, তবে নিয়মের দিন পরশুই শেষ। আরও ছেলেবেলা লাগিয়ে এনে দেবো, তুই কোনো চিন্তা করিস না। এখন যে যার মতো বাসায় চলে যা, কালকে দেখা হবে। রিশানের কথা শুনে সবাই চলে যায় যার যার মতো। পরের দিন স্পোর্টস ভার্সিটিতে খালেদ সাহেব আসেন ভাষণ দিতে। সকাল 10টায় বক্তৃতা শুরু হয়। সবাই এসেছে এখানে, কেউ বাদ নেই। 1 ঘন্টা চলে ওনার কথা। নওশেদ সাহেব কানে জসিম বলল, আপনার ওই ছেলে কোথায়? আর 30 মিনিট আছে তো বক্তৃতার, সে কি ভয় পেয়েছে? নওশেদ সাহেব কপালের ঘাম মুছে বলে, জানি না, রাগ হচ্ছে অনেক। তাকে বিশ্বাস করাটা ঠিক হয়নি। কিছুই হবে না, খালি মাঝখান থেকে ঝামেলা বাঁধবে। ধুর। ওরা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। হঠাৎ কতগুলো কালো রঙের গাড়ি ভিতরে প্রবেশ করে। গাড়ির পেছনে পুলিশরা দৌড়ে আসতে থাকে, কিন্তু গাড়িগুলো সিকিউরিটির গেট ভেঙে সোজা মঞ্চের পাশে এসে দাঁড়ালো। 1 মিনিটের ভিতরে গাড়ি থেকে সবাই কালো মাস্ক পরে নামলো। কালো মাস্ক, কালো হেলমেট, সব কিছু কালো। হাতের মোজাও কালো। হাতে সবার এক একটা করে SMG এমর গান। সবাই মঞ্চের চারপাশে এসে ঘুরে দাঁড়ালো। সবাই দেখে আরও কতগুলো গাড়ি ভিতরে প্রবেশ করে। 10 মিনিটের ভিতরে পুরো স্পোর্টস ইউনিভার্সিটি হঠাৎ কারো আগমনে ঘিরে রেখেছে। যারা বসেছিল সবাই দাঁড়িয়ে যায়। পুরো সভার মাঠ তখন একটা বিশাল হইচই পরিণত হয়েছে। সামনের গাড়ি থেকে কয়েকটা ছেলে নামলো। আকাশের দিকে পিস্তলের গুলি পরপর 3 বার ছুটতেই আমজনতা সবাই নিশ্চুপ হয়ে যায়। হাজার হাজার লোক, অথচ পুরো মাঠে পিনপতন নীরবতা ভর করেছে। একটা ছেলে গাড়ির সামনে দরজা খুলে দিয়ে একজন নামলো। তার মুখে হ্যাকিং মাস্ক পরা, হাতে একটি মেশিন গান। ধীর পায়ে এগিয়ে আসে খালেদ সাহেবের দিকে। খালেদ সাহেবের দিকে হাত উঁচু করে ছেলেটা হাই দেয়। তারপর মাইক্রোফোনের সামনে এসে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলে, এখানে চারপাশে যে ছাদগুলো দেখছেন, সেখানে আমার লোক সবাইকে ঘিরে রেখেছে। আমি কে এটা একটু পর জানতে পারবেন। তবে আমি এসেছি আপনাদের যে পিএম আছে না, মিস্টার খালেদ সাহেবকে মারতে। ছেলেটা থামলো। সবাই ভয়ে আটকে উঠছে। ছেলেটা নিজের পরিচয় না দিলেও সবাই জানে এই পোশাকে কোনো গ্যাং বের হয়। কারা এরা সবাই এতক্ষণে বুঝে গিয়েছে। সমস্ত টিভি চ্যানেল লাইভ টেলিকাস্ট হচ্ছে এগুলো। রকস্টার গ্যাংয়ের লোক এখানে। ছেলেটা তার মুখ থেকে মাস্ক খুলল। নিলয় দাঁড়িয়ে। মাস্কের নিচে থাকা নিলয়ের চেহারা দেখে ওর পরিচিত সবাই হাঁ হয়ে গেছে। নেহার যেন চোখের পলক পড়ছে না। নেহার পাশে ওর ভাই নীরব দাঁড়িয়ে। রিশানরাও আসছে এখানে। প্রধানমন্ত্রীকে সেই বলদ ছেলেটা ওপেনলি তাকে মারার হুমকি দিচ্ছে। বিষয়টা কোনো ছোটোখাটো বিষয় না। ভয়ে সবাই আটকে ওঠে। রকস্টার, দেখ, আমি শুধু তোমার নাম শুনেছি, আমি জানি না তুমি কে। আমাকে প্লিজ মেরো না। হা হা হা। নিলয় একটু হাসে। কোমর থেকে পিস্তল বের করে খালেদ সাহেবের বুকে গুলি করে। পরপর কয়েকটা গুলি চলে খালেদ সাহেবের বুকে। উনি সেখানেই মারা যায়। নিলয়কে দেখে সবাই ভয়ে কাঁপতে শুরু করলো। নিলয় স্টেজ থেকে নেমে নেহার দিকে এগিয়ে আসে। নেহার পাশে দাঁড়িয়ে থাকা নেহার ভাই নীরবকে নিলয় বলল, কি খবর বন্ধু? তোর বোনকে নিয়ে যাচ্ছি। তোকে বলেছিলাম না তোর জন্য খেলা ছেড়ে দিতে পারি? ছেড়ে দিয়েছি, কিন্তু মাস্তানিতে চলে আসি। তোর বোনকে নিয়ে গেলাম, বুঝলি? রাগ করিস না, তোর মতো লুজারের রাগ মানায় না। কোচ দুজনের ভিতরে যে কোনো একজনকে সিলেক্ট করতো, মনে আছে সেটা তোর? তুই আমারে মেরে আমার পা ভেঙে দিয়েছিলি সিলেকশনের দিন। আমি যেতে পারিনি, কোচ আমার জায়গাতে তোকে নিয়ে নেয়। আজ তুই দেশের বড় ক্রিকেটার, আমিও ক্রিকেটার, তবে আমার শহরে আমি একজন হিংস্র মানব।
কথাগুলো বলেই নিলয় নেহার হাত ধরে স্টেজের কাছে নিয়ে আসে। নেহার হাত ধরে রেখে মাইক্রোফোন হাতে নিয়ে বলে, নিলয় বিশ্বের একজন পরিচিত নাম, তবে নিলয়ের থেকে মিস্টার রকস্টার নামে চিনে সবাই। আমি এখানে এসেছিলাম আমার বোনকে দেখতে। এই ভার্সিটির জীবন স্যার হলো আমার বোনের হাজব্যান্ড, আমার বোন বাবা ওনাকে বিয়ে করে জীবন স্যার। আমি এজন্য ওনার প্রতি কৃতজ্ঞ। জীবন স্যারের বন্ধু নওশেদ সাহেব নেহা আর নীরবের বাবা। খালেদকে কেন মেরেছি সেটা রহস্য থাক। আমি হিংস্র, আমি খারাপ, আমি একজন মাস্তান রকস্টার। আমি একসময় ক্রিকেটার ছিলাম, আন্ডার 19 অবধি খেলেছি। নীরব আর আমি একসাথে থাকতাম, আমার সাথে সেই বেইমানি করে। যাই হোক, ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে আমি মাস্তানিতে চলে যাই, নিজের শহর তৈরি করি। সেই শহরে কেবল রক্তের গন্ধ আর খুনের স্বাদ আছে। আমাকে আটকানোর ক্ষমতা কারো নেই। সবাই শুধু দেখবে আর আফসোস করবে। নিলয় কথাগুলো শেষ হতে একটা হেলিকপ্টার আসে মাঠে। নিলয় নেহার হাত ধরে হেলিকপ্টারের দিকে এগিয়ে যেতে থাকে। দরজার কাছে এসে নিলয় নেহার হাত ছেড়ে দেয়। নেহার দিকে তাকিয়ে বলে, এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন তোমার ভালোবাসা গ্রহণ করিনি। আমি খারাপ, এখন নিশ্চয়ই আমাকে ভালোবাসবা না। এই জন্য বলেছিলাম কাউকে ভালোবাসলে জেনে বুঝে বাসতে হবে। সময় নেই এখানে থাকার, চলে যেতে হবে। আমাকে যদি ভালোবেসে থাকো তাহলে সব ছেড়ে আমার সাথে আসতে পারো। বিশ্বাস নষ্ট করব না, আসবা? নেহা ঘুরে একবার ওর ভাইয়ের দিকে তাকালো। নীরব চিৎকার করে নেহাকে বারণ করে যাওয়ার জন্য। নেহা নিলয়ের হাত ধরল, তারপর নিলয়ের সাথে হেলিকপ্টারে উঠে পড়ে। এক এক করে নিলয়ের সব লোক এখান থেকে চলে যায়। সবার সামনে নিলয় পিএমকে মেরে দিয়ে চলে গেছে। নিলয় নেহাকে নিয়ে চলে যাচ্ছে অনেক দূরে। ওরা দুজনে একসাথে ঘর ভিতরে থাকতে চায়। নেহা বলে, ভালোবাসি অনেক তোমাকে, যেমন হও তাতে কি, ভালোবাসি তোমাকে। আমিও ভালোবাসি। দুজন যাচ্ছে অজানা গন্তব্যে। ভালো থাকুক ওদের ভালোবাসা।